আপনারা কি জানেন শেখ হাসিনার পতনের মাত্র ৩ ঘন্টার মধ্যেই ঢাকার ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র পুড়িয়ে দেওয়া হয়েছিল? এটাই ছিল প্রমাণ যে ১.৫ দশক ধরে চাপা থাকা ক্ষোভ কতটা তীব্র ছিল। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে হাসিনা পতনের পর বাংলাদেশ ভারতের দীর্ঘ আধিপত্য থেকে মুক্ত হয়ে নিজের পথ খুঁজে নিচ্ছে। এটা শুধু একটি পররাষ্ট্রনীতির পরিবর্তন নয়, দীর্ঘ নিপীড়ন থেকে এদেশের মানুষের মুক্তি। ৫ অগস্ট ২০২৪ এই দিনটি বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ১৫ বছর ধরে ভারতের পুতুল হিসেবে কাজ করা হাসিনা সরকারের পতন হল। হাসিনার শাসন আমলে ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল সর্বকালের সেরা, কিন্তু সেটা ছিল একতরফা, শুধু ভারতের স্বার্থে। ভারতের প্রত্যক্ষ তত্ত্বাবধানে হাসিনা পালানোর পর এদেশের মানুষ তার প্রত্যর্পণের দাবি জানাতে থাকে। মানুষ বুঝে গেল যে হাসিনা ছিল ভারতের একটি অস্ত্র, বাংলাদেশের সার্বভৌমত্ব হরণ করার জন্য। হাসিনা পালিয়ে ভারতে পৌঁছালে তাকে সাদরে স্বাগত জানান স্বয়ং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ৫ আগস্টের দিন বাংলাদেশ থেকে হাসিনাকে নিরাপদে সরিয়ে নেওয়া থেকে শুরু করে সাদরে ভারতে আশ্রয়, এটাই প্রমাণ করে যে আসলে হাসিনা ছিল ভারতের কাছে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, যেন ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে। হাসিনার পতনের কিছুদিন আগে থেকেই ইন্ডিয়া আউট ক্যাম্পেইন ব্যাপক জনসমর্থন পেয়েছিল। প্রবাসী বাংলাদেশি চিকিৎসক পিনাকি ভট্টাচার্য #বয়কট ইন্ডিয়া ক্যাম্পেইন শুরু করেন, যা কিনা পরবর্তীতে হাসিনা পতনের পেছনে এক ধরনের ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে। ফ্যাসিবাদ পতনের আন্দোলনে সর্বসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে হাসিনা সরকারের দুঃশাসনের বিরুদ্ধে এই জনবিস্ফোরণ শুধু যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আক্রোশ তাই নয়, বরং এদেশের মানুষের চরম ভারত বিতৃষ্ণার বহিঃপ্রকাশ। আওয়ামী সরকারের আমলে ভারতের বাংলাদেশের মানুষের প্রতি ঔপনিবেশিক আচরণই এদেশের মানুষের মনকে বিষিয়ে তুলেছে। পরিসংখ্যান বলছে ২০১০ সাল থেকে ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১২৭৬ জন বাংলাদেশিকে হত্যা করেছে। পতিত হাসিনার আমলে স্বাক্ষর করা ভারতের সকল অসম চুক্তি প্রমাণ করে ভারত হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিল নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। ভারত বয়কট আন্দোলন বেগবান হওয়ার সাথে সাথেই ঢাকার দোকানদাররা ভারতীয় পণ্য বিক্রি করতে অস্বীকৃতি জানাতে শুরু করল। এটা ছিল জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে। হাসিনার পতনের পর এদেশের মানুষের চরম ভারত বিরোধিতা এবং অন্তর্বর্তী সরকারের শক্ত অবস্থানের চাপে ভারত তাদের ঢাকা দূতাবাস থেকে বেশ কিছু কর্মীকে দেশে ফিরিয়ে নিতে বাধ্য হয়। সংক্ষিপ্ত করা হয় বাংলাদেশে ভারত দূতাবাসের কার্যক্রমের ক্ষেত্র। এটি ছিল বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার একটি স্পষ্ট বার্তা। হাসিনার পতনের পর বাংলাদেশ পাকিস্তানের মধ্যে ১৫ বছর পর উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরু হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের ঢাকা সফর ছিল ঐতিহাসিক। ৫০ বছর পর প্রত্যক্ষ বাণিজ্য পুনরায় শুরু হয়েছে। অগাস্ট-ডিসেম্বর ২০২৪ সময়কালে পাকিস্তানের সাথে দ্বিপাক্ষীয় বাণিজ্য ২৭% বৃদ্ধি পেয়েছে। একই সময়ে ভারতের সাথে বাণিজ্য কমেছে ৯.৫%। চীনের সাথেও সম্পর্ক আরও গভীর হচ্ছে। ডক্টর ইউনুস চীন সফরে গিয়ে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। মংলা বন্দরের আধুনিকীকরণ, লালমনিরহাটের নতুন বিমানক্ষেত্র পরিকল্পনা সবকিছুই ভারতের আধিপত্যের বিরুদ্ধে ভারসাম্য তৈরি করছে। হাসিনা পতনের পর চীন পাকিস্তানের সাথে এই সুসম্পর্ক যেন ভারতের জন্য কাটা ঘায়ে নুনের ছিটা হয়ে দাঁড়িয়েছে। হাসিনার আমলে ভারত মূলত চেয়েছিল বাংলাদেশকে কুক্ষিগত করে রাখতে, আর তাদের আজ্ঞাবহ শেখ হাসিনাও দিল্লির ইশারা ছাড়া এক চুলও নড়ত না। এমনকি বাংলাদেশের পররাষ্ট্রনীতি কেমন হবে তাও নির্ধারিত হতো দিল্লি থেকেই। বাংলাদেশের আদালত হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, কিন্তু ভারত তাকে আশ্রয় দিয়ে রেখেছে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলো তাদের কার্যক্রম সীমিত করে ফেলেছে নিরাপত্তার দোহাই দিয়ে। ভারত তার কূটনৈতিক উপস্থিতি কমিয়ে দিয়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশন সম্প্রতি হামলার শিকার হয়েছে। হামলায় অংশ নেয় হিন্দু জাতীয়তাবাদী জনতার একটি উগ্র অংশ,
যারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার হচ্ছে এমন দাবি করে হাই কমিশনের গেট ভাঙচুর ও হামলা চালায়। এসব ঘটনা প্রমাণ করে যে ভারত বাংলাদেশের স্বাধীন নীতিতে দিশেহারা এবং বিরক্ত। বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষণ দেখতে শুরু করেছে। গার্মেন্টস খাতে রফতানি 13% বৃদ্ধি পেয়েছে। হাসিনা সরকার $44.38 বিলিয়ন বৈদেশিক ঋণের বোঝা রেখে পালিয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শক্ত হাতে দুর্নীতি নির্মূল করে অর্থনীতিকে মজবুত করার পথে। এপ্রিল 2025 সালে বিমস্টেক সম্মেলনে সাইডলাইনে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদির প্রথম বৈঠক হয়, কিন্তু এটা সেই হাসিনার আমলের মতো নতজানু বৈঠক নয়। বাংলাদেশ এখন সমান মর্যাদায় কথা বলে। হাসিনাকে ফিরিয়ে আনা, সীমান্ত হত্যা, তিস্তার পানি বন্টন সব বিষয়েই বাংলাদেশ দৃঢ় অবস্থান নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার হিন্দু সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগকে শৈল্পিক পর্যায়ের মিথ্যা প্রচারণা বলে আখ্যা দিয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আমরা সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করব, কিন্তু কোনো শক্তির হস্তক্ষেপ মেনে নেব না, এমন বার্তা দিয়ে এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস জুলাই বিপ্লবকে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলে অবহিত করেছেন, আর এই মুক্তিযুদ্ধের একটি বড় অংশ হল ভারতের আধিপত্য থেকে মুক্তি। ছাত্র আন্দোলন থেকে জন্ম নেওয়া নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি দুর্নীতিমুক্ত শাসন, জবাবদিহিতা ও সামাজিক ন্যায় বিচারের এজেন্ডা নিয়ে এগিয়ে আসছে। ফ্যাসিবাদের আমলে নিপীড়িত জামাত এবং বিএনপিও ফিরে পেয়েছে সুস্থ গণতান্ত্রিক চর্চার স্বাধীনতা। আমরা এখন অর্থনৈতিকভাবে শক্তিশালী, কূটনৈতিকভাবে পরিপক্ক। আমরা ভৌগোলিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে ভারতের সাথে জড়িত থাকব, কিন্তু দাসত্বের শিকলে নয়, পারস্পরিক সম্মানের ভিত্তিতে। আমরা চাই শান্তিপূর্ণ সহাবস্থান, কিন্তু কোনো আধিপত্য আমরা মেনে নেব না। ৭১-এ স্বাধীন হয়েছি পাকিস্তানের নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে, আর এই 2024-এ এসে ভারত টের পেয়েছে এই জাতি মাথা নত করার জাতি নয়। বৈষম্যহীন, ভারসাম্যপূর্ণ সুসম্পর্ক ছাড়া অন্য কোনো দাদাগিরি আমরা মেনে নেব না। হাসিনার পতনের পর বাংলাদেশে যে নতুন সূর্যোদয় হয়েছে, সেটা শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, এটা একটি জাতির আত্মমর্যাদা প্রতিষ্ঠার গল্প। ভারতের প্রভাবমুক্ত, স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের নতুন অধ্যায়।